একটার পর একটা খুন। হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আর একবার পাই, আমি ঠিক এই রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। হেমলতা বললেন। ওখানে কি? পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেবো আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এমন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না। অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে, বিয়ের আমেজটা চলে যাবে। 1 সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ার। আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্ত কাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে। বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরপড়িয়ে ওঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ, সেই কাক ঢাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল। তারপর আর কিচ্ছু মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়। এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তো চাঁদরে? যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো 2 জন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে। মোর্শেদ এসে পথ আটকান। গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যামু সাদনা তলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাঁচা কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলাভাইরা কোলে নেয় তো। বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আর একজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট্ট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি, একটা খোলাই দূর্বা ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও একদম নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আর একজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন। চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র 6-7 জনকে নিয়ে করছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় কড়াকড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়, বিশাল এক থালা, তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন। নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, মা বাবা পর হয়ে যায়, স্বামী আর স্বামীর বাড়ি সব। মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবই। হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই।
পদ্মজা ফোপাতে থাকলো। ফোপাতে ফোপাতে খাবার শেষ করে। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে, কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষবারের মতো কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনো দিনও না। পদ্মচার দুহাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো। চারিদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমির সে সব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন। বলেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লোক চক্ষুর, কিন্তু না, তা করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পেছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে অন্য পাশে বসে আমির প্রশ্ন করে, পদ্মজা যা প্রশ্ন করি সত্যি বলবে? পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল। আমি মিথ্যে বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করলো, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন, সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথমে হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিন রাত বসে থাকেন। বলল পদ্মজা, সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবাহান আল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা, কাছে বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন, পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢোকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফোটে। ছলো ছলো চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে চান। আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতে আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না।
বিয়ে বাড়ির ভিড় কমে গেছে, বিদায়ের পালা চলছে, করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে। মনসুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মসজিদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পন্তজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে, কাঁদছে আরো মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে, পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদওয়ান তাড়া দেয়। সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়ে ছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন, এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করেছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আতুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নি মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকেই থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা আমি যাব না, আম্মা যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো। ওর আব্বা খাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাঁচা কোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে ছড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দুহাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলেছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা কেন বিয়ে দিলে আবার? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে ছড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা, ও যে 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটা তো নিয়ম, কেঁদে আর কি হবে? হেমলতা মুহূর্তেই ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আপা, আপা ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিচ্ছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। দেখিস পদ্ম, খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আমার তুমি কখন আমাকে কিচ্ছু দাওনি, এবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে, গলা শুকিয়ে কাঠ, এখনই মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো।
পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকে রাখতে পারেনি, সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নিরবচ্ছিন্ন কাঁদতে থাকলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা? পদ্মজা অনুরোধ স্বরে হেমলতাকে বলল। আম্মা আমি যাব না। হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখে মুখে শক্ত করে, চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম, এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুর বাড়িতে যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ছেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হা করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেললো। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়ে শুয়ে প্রশ্ন করলো, হাসতেছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছল। মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তেই পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে। চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে, মনে চাইলো আম্মা বলতেন যখন যা ইচ্ছা হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন, সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল। আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যর কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সব সময় মন সঠিক কথা বলে না। কাল পদ্মজা করুণ স্বরে, তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল। হাসলো, কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে। বলল, আমি খুন করেছি একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না, আমরা আপনাকে বাঁচাতে ইচ্ছে করছে। ওপারে যাওয়া আমার জরুরি, আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন?
বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই, নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে, সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করছে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অনন্তপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে, আপনি কি? কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধে তো থাকবেই। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছুতেই ভাবতে পারছি না স্যার, মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দও করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটাই রহস্যই ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার, কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার স্বচক্ষে দেখেছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সব সময় হু হ্যায়ের বাইরে কিছু বলে না। খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ, অনুভূতি বলতে নেই তার মুখে। এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাহিরে স্যার, পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আর যদি হেমলতা উপস্থিত থাকতেন তাহলে গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয়, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনার শ্রবণ শক্তি তো প্রখর। বলল তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এতটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না, উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠল, বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো। গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি ভয়ঙ্কর বৃষ্টি সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঁঝা করে ওঠে, চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যায় আজান পড়েছে কিছুক্ষণ আগে, দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্যে।
আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করে বলল, এইখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাছুমাছু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অব্দি টানানো ঘোমটা আমির সরাতে গিয়েও সরালো না, মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাঁচা কোলে করে নেয়। পদ্মজা কুঁকড়ে যায়, ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন চেকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আর একজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মুর পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হও বাবা, বউয়ের খেদমতে বালা থাক জীবনভর। আমরা কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটলো, পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গালে চর বসিয়ে দেন। উচ্চ কণ্ঠে বললেন, আমার কথার পিছনে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনার সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাতে ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হয়েছে গিয়া দেবতাল্লাহান, কাগরে সেবা করলেই জান্নাত পাওন যাইব, নাইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্যশীল, কামে কাজেও দেখাইবা। মনে রাখবা আমার কথা গুলা। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, কোনো বউ স্বামীর উপর কিছু নাই, স্বামীর এই দুনিয়া বাব্বা। মা বাপ ভাই বোন হয়েছে গিয়া পর, স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় মাইনা চলবা। স্বামীর পা ধোয়াইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়া স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা তখন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তা করে সেবা করবা। যখন যা করতে কইব তা করবা।
না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্না করে যাইবা, তখন বাকি সব বুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্য হারা হয়ে বলল, রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মচার রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসলো। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরুন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, কেন? বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টে সবাই হাসতে থাকলো। আইজ কাল রাত্রি রে হতছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না। আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সব সময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ম মেনেছি। বলল জাফর। কণ্ঠে তার গাম্ভীর্যতা, তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল, থামলো না শুধু আমির। ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি আম্মার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আজ চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেখি চাঁদ লইয়া আইছে। এই সেরি, তোর জন্যই আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন একথা বললেন পদ্মজা ঠাওর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো। বুঝতে পেরে ঠোঁট টিপে হাসলো। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। সেরিটার জন্মঘর ছাইরা আইছে, তুমি এখন সব তুমি যেমনি রাখবা তেমনি থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুরবাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থাইকা জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু চড়েই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের গা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে। জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন, থাইকো বইন।
রাত বাড়ছে, সব নিয়ম তো শেষ। যাও, যার ঘরে যাও। এই তোরা বাড়ি যাইতে পারবি? জাফর সেরিগুলারে দিয়া আসতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলায় দুই ডারে পাউন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাকস কই, যা এদের দিয়ায়। আমার বাড়িতে যখন আইছে এরা, এখন আমার দায়িত্ব সুন্দর করে বাড়িতে দিয়া আবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ ঘোরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, সেরিগুলারে দেখছো বড় ভাই কেমনে হ্যাঁ হ্যাঁ কইরা হাসতাছিল? তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, মেলা রাইত হইছে, আইও বুনু, আমার ঘরে আইও, আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন পদ্মা? যা, আমার লগে আমার ঘরে থাকবো, এটাই তো কথা হয়েছে। পদ্মা যা, এটাই চায়। দেখো বউ, তক্ক কইরো না, নাত বউ আমার পছন্দ হয়েছে, আমি আমার লগে রাখুম। এই পদ্মা যা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চাপাই পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, হারাই রইছস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু আমি তোর মা, তোরে জন্ম দিয়েছি আমি, আমার কথাই শেষ কথা, মানবি? আমার স্যারার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছো নি বুনু, এমন কইলজা বড় বউ কেউ ঘরে রাখে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাড়ি কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বললেন, আপনার ঘরে লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়াও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা। আইসা, তাইলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণ স্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন। তুই বইতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বইয়ের ধারে আর এখন থাহন যাইব না, আইস কাল রাত্রি। মুসলমানের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত।
প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্রামের রেওয়াজ ফলাইয়া দেওন যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আইজ জামাইয়ের লগে থাকতে চাইতাছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো। আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। ঢোক গিলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম ক্যারে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বও, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওনের কথা কইয়া আইতাছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? শাড়িটা খুইল্লা আরেকটা পরো, সিন্দুর রঙের রডা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন। পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগায় দি, ঘরের পাল্লা দাও। আমারে শর্মাইও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় সেলার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে। আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বলে, তোমার চাচা হৌরের বড় সেরার বউ রূপার গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায়। এরে ওরে মারতে আসে, কেউ রে চিনে না, নিজের স্বামীরও চিনে না। আলমগীর তো এখন ঢাত থাকে। আমি তো গ্রামে আইছি অনেক দিন হইল। আলমগীর শহরে আমিরের কামটা করতাছে। এই লাইগাই তো আলমগীর বিয়াতে আসিল না। রুম্পা তোমার হৌরিরে দাঁড়ানিয়া মারতে গেছিল। এই জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলেন? পদ্মজা আতকে উঠে জিজ্ঞেস করলো। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছনে বড় জংলা আছে, দোষী জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্পা শনিবারে ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তেনাদের কাজ, রাতের নাম লউন নাই। তুমি মাশাআল্লাহ চাঁদের টুকরো, ভুলেও ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ, দেখো না, হইছে তো। শহরে 2 বার লইয়া গেছে, কবিরা যাইল, কেউই ভালা কইরা দিতে পারে নাই। আইসা এসব কথা বাদ দাও এখন। এই বাড়ির যখন বউ হইয়া আইসো সবই জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউ জানে না। রাইত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, শুনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না, যাব না। বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল। আদর সোহাগ কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল। আমি ছুডু আসিলাম, তাই ডরে কইলজা শুকাই গেছিল।
বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউয়েরা ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না। দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রুকুচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে, রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরপড়িয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফেরেন, জানতে চান, ডরাইতাছ? উনি আবার কাঁদছেন। সারা বেলাই কান্দে, এইসবে কান দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে। হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খোলে। মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরপড়িয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো। শরীর বেয়ে ঘাম ছুটছে। ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্থ স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুকে হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজার চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খোলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ান মাত্র। তিনি প্রশ্ন করলেন, উজু করলা কই? জি, কলপারে। চিনছো কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল? আমারে ডাকতে পারতা। পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আইসা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এখনই সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি। পরনে ভারী শাড়ি, গহনা, এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা। পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তেই পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতেই চোখ তুলে তাকায়। পূর্ণা প্রেমা প্রান্ত ছাপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে। চাপা কণ্ঠে বলল, আমারও ঘুম হয়নি বোন। আপা চল, বাড়ি চল। কাজ যাইব, আইজ না। এখন পদ্মজা আমরার বাড়ি সেরি। লাবণ্য বলল। সে সবে মাত্রই এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলল, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না?
ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল। ইয়েস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে এদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমিজ আলী, কামরুল, রুজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মজনু ছেড়া জলিল, শহীদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আহে নাই, সেদিন সায়েদের বাপে আমার কাছে গিয়েছিল। কেড়ে গিয়েছিল? সায়েদরে যাতে মাতবারের হাত থাকা বাঁচায়া দেয়। এরা এখন কই আছে? আছে কোনহানে, কয়দিন পর পরই তো উদাও হয়ে যায়। এখানে ছেড়ে দেওয়ার দয়া দায়িত্ব নাই, বুঝলা? আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি হের সুখ বেশি। আমার মাইয়াটা নির্দোষ আছিল, তবুও কেমনটা করছিল সবাই। আইচ মাতব্বরে ছেড়া বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চোচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে, কেউ শোনে না, তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে, দরজা ভেজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্যে প্রস্তুত হয়। পূর্ণা বলে, আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁটে মুখে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না? বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস, আবার বোন কইতে আইসস যে? তুই খাইয়ে দিছস? পূর্ণা তো সুডো, তুইও তো সুডো। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আচ্ছা ভাত লই আয়, খাওয়াই দিমো। রানী বলল, এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখা গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই মিথ্যা বলছো কেন? মিথ্যে? আমি অসম্ভব।
আম্মা না দাদু বলেছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান শুরু করেছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি। না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রিতে। আচ্ছা। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসররাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকালে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার 2 হাত ধরে কিছু বলছে, খুব রেগে ছিল। তবে কি রিদওয়ানও এসেছিল রাতে? ওগো উঠো, এখন ঘরে যাইয়া দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পড়া লইবা। আনিসা যাও, লইয়া যাও, দিয়াও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরের খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাইবা না, রাতটা উপভোগ করবা। এমন রাত জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরি মরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এইরকম ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। এই বাড়ির বউদের কপাল, আমরা এই বাড়ির ছেড়ে হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাইতে ঘর কাগজের ফুল দিয়ে সাজানো দেখতে হইছে, বলল শিরিন। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রং ও ময়লা, কাগজের ফুলেই তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হই হই করে উঠল, এরূপ বেশি দিন থাকবো না ভাবি, হ্যাঁ তো তেমন ভালো না। বিয়ার এতদিন হয়েছে, একটা বাচ্চাও দিতে পারছো? পারো নাই, তাইলে এই গরিমা দিয়া কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পিয়ারের ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি, এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে কালই চলে যাব আমি। আনিসা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হইয়াও হ্যারে কিছু কই না, এখন আরেক ভেজাল হইব। যা হবার হইয়া যাক, আমারে কেমনে পায়ে ঠেলতেছিল দেহ নাই? এইটা তো আমার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন।
সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউটার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনিই লাইগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শোনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচন্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমির দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টে হেরিকেন জ্বালানো। যেদিকে চোখ যায় সেদিকেই গোলাপ ফুল। ফুলের ঘ্রাণে চারিদিক ম ম করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আঁতকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, তাই গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি দাও আমার কাছে? আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে। মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে তার ভেতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? না না, না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছো? পদ্মজা নিরুত্তর। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুতেই পদ্মজা ও মাগো বলেই চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত খেয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারতো পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতির খেলা চারিদিকে। আমির হাঁ করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলে, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরো আছে। বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকায় আমার ব্যবসা আছে। শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা। এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে। ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা আসো, একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা যে পূর্ণার সাথেও খেলেছে, পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে। তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করে। একজন আর একজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফিরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পড়েছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকে দিওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফারফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ। কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি।
পদ্মজা লজ্জায় নখ খুঁটতে থাকে। আমির নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো, আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? হুম। এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়নাগাটি নিয়েই নামাজ পড়বে? অস্বস্তি হবে না? খুলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। শিরিন আপা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়, তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করলো, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শোনেনি। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে পদ্মজার কেঁপে ওঠে, বড় করে নিঃশ্বাস দেয়, অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়, পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি, সব আটকানোর পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিচের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজার শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর। আমির 2 হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামী রূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকে। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।